আমার সাথে আছেন অধ্যাপক মুক্তি রানা। তিনি রাজশাহীর সন্তান। তিনি আমেরিকায় পাড়ি জমেছেন ১৯৯৯ সালে। তারপরে সেখানে ক্যারিয়ার গড়েছেন শিক্ষক হিসেবে এবং তিনি নাসার সাথে কাজ করেছেন। নাসার যে ভবিষ্যৎ যে মিশনগুলো রয়েছে মহাকাশে গবেষণায়, সেই গবেষণায় তিনি অনেকভাবে নাসাকে সাপোর্ট করছেন। ২০১৯ সালে নাসার মেন্টর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার সাথে আজকে আসলে গল্প করে জানবো যে তিনি আসলে কিভাবে এত উপরে নিজেকে উঠিয়ে নিলেন। কারণ শুনেছি তিনি যখন স্কুলে পড়তেন তখন তিনি খালি পায়ে স্কুলে গিয়েছেন। প্রফেসর মুক্তি রানা, আমরা শুনেছি যে ছোটবেলায় আপনি খালি পায়ে স্কুলে গিয়েছেন। কি প্রেক্ষিতে সেটা হয়েছে? আসলে আমার গ্রাম হচ্ছে চকালমপুর, চাঁপাইনবাবগঞ্জ সদরে, আর আমার স্কুল হচ্ছে মহারাজপুর প্রাইমারি স্কুল। তো স্কুল থেকে গ্রামের দূরত্ব প্রায় ১-১.৫ কিলোমিটার। তখন কোনো পাকা রোড ছিল না, রাস্তা ছিল না। তো গ্রীষ্মকালে দেখা যেত, শীতকালে দেখা যেত যে ধুলা, যেটাকে আমরা পাউডার বলতাম লোকাল কথায়। আর বর্ষাকালে দেখা যেত যে ওখানে কাদা। তো স্যান্ডেল পরার তেমন কোনো স্কোপ নাই, আমরা হেঁটেই যেতাম। আবার যখন বন্যা থাকতো তখন দেখা যেত যে হাফ প্যান্ট পরে আছি, হাফ প্যান্ট পরা অবস্থায় কাঁচা দিচ্ছি কিংবা ভেলাই করে যাচ্ছি। ওই সব জায়গায় স্যান্ডেল পরার থেকে না পরাই ভালো ছিল। এটাই হচ্ছে প্রেক্ষাপট। কত দূরত্ব ছিল আপনার স্কুলের, আর মানে কতদিন ধরে আপনি এটা এরকম ভাবে করেছেন? 5 বছর, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমি যতদিন প্রাইমারি স্কুলে পড়েছি, আমার মনে পড়ে না যে আমি কোনো দিন স্যান্ডেল পরে গেছি, কিংবা আমাদের ক্লাসের সবাই যারা ওরকম দূরত্বে ছিলাম। 1 থেকে 1.5 কিলোমিটার প্রতিদিন ওয়ান ওয়ে, মানে একদিকে 1 কিলোমিটার যাওয়া কিংবা 1.5 কিলোমিটার যাওয়া, ফিরে আসা আরও 1-1.5 কিলোমিটার। তারপরে আপনি সেখান থেকে কোথায় কিভাবে পড়াশোনা করলেন? ওখান থেকে আমি তো এখানে বসে আছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে আর একটা স্কুল, রাজশাহী কলেজের স্কুল, আমার প্রাণের স্কুল। ওখানে আমি ভর্তি পরীক্ষা দিই ক্লাস 6-এর জন্য। আমার আব্বা এখানে ছিলেন, চাকরি করতেন উনি। তো আমার মাকে ছেড়ে আমি, আমার বোন, আমার আরেক ভাই, আমরা আব্বার কাছে থাকতাম। ভর্তি পরীক্ষা দিলাম, ওখানে ভর্তি পরীক্ষায় চান্স পেলাম। তারপরে আমি ক্লাস 6-এ ভর্তি হই রাজশাহী কলেজের স্কুলে। কলেজের স্কুল থেকে 88-তে আমি ম্যাট্রিক পাশ করি। তারপরে আবার তার পাশেই রাজশাহী কলেজ, সরকারি কলেজ, ওখানে আমি সায়েন্স ডিপার্টমেন্টে 88 থেকে 90 পর্যন্ত আমি পড়াশোনা করি। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন পড়েছিলাম। তারপরে আমি বিআইটি খুলনা, আগে যেটা এখন কুয়েট নাম, ওখানে আমি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার করি। আমি ওখান থেকে বের হই 97-এ আমি গ্র্যাজুয়েশন করি ওখান থেকে। তারপরে আমি আমেরিকায় যাই 99-এ। নিশ্চয়ই একটা স্কলারশিপে গিয়েছেন, এবং কিভাবে স্কলারশিপটা আপনি পেলেন এই প্রেক্ষাপটটা একটু আমাদেরকে বলবেন। আমার আমেরিকায় যাওয়ার অনুপ্রেরণা কিংবা আমার আগ্রহ প্রথম জন্মায় আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড, যে আমার ছোট বোনের হাজব্যান্ড, সালিম আহমেদ নাম। সে তখন ইন্টেলে চাকরি করতো, ইন্টেল কর্পোরেশনে। ও রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার ছিল। সে আমার আপন ছোট বোনের হাজব্যান্ড। তার পরামর্শে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি, বিভিন্ন ইউনিভার্সিটিতে টোফেল দিই, জিআরই দিই, একটা স্কোর হয় অ্যাপ্লাই করার জন্য। তারপরে ভিসা ফেস করতে যাই। আমি জিআরএ, গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কাজ করেছি। 2টা ফর্মে স্টাইপেন্ড হয় আর কি আমেরিকায়। জিটিএ, যেটাকে বলি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। মেইনলি হচ্ছে দুইটা ফর্মেই আমেরিকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টাইপেন্ড দেয়। আমি জিআরএ হিসাবে আমি স্টাইপেন্ড পাই। তারপরে এমবাসিতে দাঁড়াই ভিসার জন্য। তারপরে ভিসা হয়ে যাওয়ার পরপরই আমি 1999 সালে দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন, এইখানে আমি মাস্টার্স করার জন্য চলে যাই। স্যার, আপনি তো আমেরিকায় গেলেন, তো সেখানে আপনি আবার ক্যারিয়ার গড়লেন কিভাবে? মাস্টার্স করার পরে আমি পিএইচডিতে জয়েন করি, এবং আমার মেইন মোটিভেটর আমার ওয়াইফ। মাস্টার্স করার পরে আমি বিয়ে করি। তারপরে আমি পিএইচডিতে জয়েন করি প্রফেসর ডোনাল্ড বাটলারের তত্ত্বাবধানে। পিএইচডি করার পরে আমি যখন পিএইচডি কোয়ালিফাইং এক্সাম দেওয়া লাগে, ওখানে একটা 4 জন প্রফেসরের একজন কমিটি হয়। তো ওই কমিটিতে আবার আমার যে প্রফেসর ডোনাল্ড বাটলার, ওনার ওয়াইফ, ওনার নাম হচ্ছে প্রফেসর জেনিথ সেলেক বাটলার, তারা একসাথেই কাজ করতো। আমরা একসাথে গ্রুপ মিটিং হতো সপ্তাহে 2 দিন, যেখানে রিসার্চ কিভাবে চলছে কিংবা পরবর্তীতে কি প্রবলেম আছে নাকি, কিভাবে চলবে, কি করব, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়। গ্রুপ মিটিং, রিসার্চ গ্রুপ মিটিং।
তো প্রফেসর জেনিক বাটলার ওই কমিটিতে ছিলেন। তো উনি পিএইচডি যে কোয়ালিফাইং এক্সাম, তো আমার যে প্রেজেন্টেশন ছিল, আমি প্রেজেন্টেশন দেওয়ার পরে উনি খুব ইমপ্রেসড হলেন দেখার পরে যে আমি কি কাজ করেছি না করেছি। তারপরে ওনার গ্রুপে একজন পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েটের দরকার ছিল। তখন উনি আমাকে তার 2 দিন পরে আমাকে ডেকে বলেন যে মুক্তি, তোমার কাজ তো অনেক ভালো করেছো, তো আমার প্রজেক্টের জন্য একজন পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট লাগবে। তুমি যদি আমার গ্রুপে জয়েন করতে চাও তো তোমাকে আমি অফার দিতে পারি, আর তোমাকে পিএইচডি ডিফেন্ড করতে হবে, আর অফকোর্স আমি তোমার অ্যাডভাইজার, মানে ওনার হাজব্যান্ডের সাথে কথা বলেছে এটা উনি বলেন। তা আমি বললাম ম্যাম এটা আমার জন্য খুব ভালো অপরচুনিটি হবে, তা আমি আমার অ্যাডভাইজার প্রফেসর ডোনাল্ড বাটলারের সাথে কথা বলি, তারপরে আপনাকে আমি জানাবো। তো আমি প্রফেসর ডোনাল্ড বাটলারের সাথে কথা বললাম, মানে তার হাজব্যান্ড। উনি বললেন যে ঠিক আছে, তুমি আগামী মে মাসের 2007 ওখানে ডিফেন্ড করো, মে মাসে গ্র্যাজুয়েশন করো, আর তার আগের থেকেই তুমি কাজ শুরু করতে পারো। আর আগামী 2 মাসের মধ্যে তোমার যতগুলা কাজ আছে, যেমন থিসিস লেখা, এটা ডিফেন্ড করা, এগুলো সব তুমি কমপ্লিট করো, দিয়ে ওনার গ্রুপে জয়েন করো, এটা তোমার জন্য খুব ভালো অপরচুনিটি হবে। তো আমি পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ওনার গ্রুপে জয়েন করলাম। এই কাজটা কি ছিল আসলে? এই কাজটা ছিল যখন কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়, তো হার্ট অ্যাটাক হওয়ার পরে থেকে হসপিটালে নিয়ে যাওয়া, কিংবা আমেরিকাতেও পুলিশ আসতেও হয়তো 1-2 মিনিট সময় লাগবে। আপনি কল করবেন ইমার্জেন্সিতে পুলিশের জন্য কিংবা প্যারামেডিক্সের জন্য, তারা আসতেও একটু সময় লাগে। তো এই সময়ের জন্য মানুষের যখন হার্ট অ্যাটাক হয় তাদের জীবন খুব, মানে প্রতিটা সেকেন্ড ওই সময় খুব গুরুত্বপূর্ণ। তখন একটা জিনিস সবাই করতে বলে, আপনি যখন ফোনে কথা বলবেন তখনও বলবে যে আপনি সিপিআর দেন। সিপিআর হচ্ছে যে আমাদের হার্টটা শুরুর থেকেই কিন্তু গতিতে আছে, তো গতিতে থাকলে ওটা হার্টের কাজ হচ্ছে যে রক্তটাকে পাম্প করা। ওই সময়ে হার্টটা থেমে যায়, হার্টের গতি যদি থেমে যায়, হৃৎপিণ্ডের গতি যদি থেমে যায়, ওটাকে আবারও গতিতে আনতে হবে, যেটা ওই যে নিউটনের সূত্রের মতোই আর কি, প্রথম সূত্রের মতোই, যে যেটা গতিতে আছে ওটা গতিতে থাকবে, যেটা গতিতে নাই ওটা গতিতে না থাকতেই পছন্দ করে। তো ওটা গতিতে যেহেতু আছে ওটাকে আনতে হবে। এখন কীভাবে আনবেন সেটা হচ্ছে যে আপনার বুকের মধ্যে যে বুকের বাতি যে আছে, যে জায়গায় হার্ট আছে, ওটাকে অনেক জোরে আপনি চাপ দিবেন, চাপ দিয়ে অনেক জোরে চাপ দিবেন, জোরে জোরে দিয়ে আপনার হার্টটাকে টাচ করতে হবে। হার্টটাকে টাচ করলে ওটা তখন আবারও কাজ করা শুরু করবে। কথা হচ্ছে যে আপনি এটাকে ঠিকমতো চাপ দিচ্ছেন কি না, ওটা কাজ করা শুরু করছে কি না, এই জন্য একটা যন্ত্রের দরকার। তো ওই যন্ত্রটা একটা হচ্ছে প্রেসার সেন্সর বলে, যে কতটুকু চাপ দিচ্ছেন, এটা 2 মেগাপাস্কেলের মতো প্রেসার ওখানে লাগে। তো ওই ছোট্ট একটা ডিভাইস যেটা আপনার ক্রেডিট কার্ডের মধ্যে থাকবে, যেটা মানুষের সবার জন্য আজকাল খুবই ইম্পর্টেন্ট, তো এই ক্রেডিট কার্ডের মধ্যে ওটা থাকবে, ওখানে কিছু লাইট থাকবে, আপনাকে বলবে যে আপনি সঠিক পরিমাণ চাপ দিচ্ছেন কিনা। ওই পরিমাণ চাপ না দিলে কিন্তু আপনার বুকের বাতিটা হার্টের মধ্যে যাবে না। আর 2 নম্বর হচ্ছে যে আপনি কত তাড়াতাড়ি দিচ্ছেন, এই জন্য এটা অ্যাক্সেলারেশন বলে আর কি, ত্বরণ বাংলাতে বলে। তো ওইটাও খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা সাধারণ মানুষকে দেওয়ার জন্য একটা ডিভাইস দরকার, ওই ডিভাইসের ডিজাইন এবং ফ্যাব্রিকেশন তৈরি করা, এটাই ছিল আমার পোস্ট ডক্টরাল রিসার্চ। মানে আপনি যে পিএইচডি থিসিসটা করলেন, সেই থিসিসেই আপনি মানুষের একটা জন্য উপকারী একটা উপকরণ তৈরি করে ফেললেন। মানে সিপিআর দেওয়ার সময় যে গতিতে সিপিআরটা দিতে হবে সেইটার একটা ডিভাইস আপনি তৈরি করলেন। হ্যাঁ, এটা এটা এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন, সায়েন্টিফিক্যালি ঠিক, কিন্তু এটা হচ্ছে আমার পোস্ট ডক্টরাল রিসার্চের কাজ। আচ্ছা, এটা আমার পিএইচডি করার পরে, আমার পিএইচডি আর একটা ডিফারেন্ট ছিল, কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। আচ্ছা, আচ্ছা। তো আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ ওই মানুষের জীবন বাঁচানোর জন্য করেছি, যেটা আমি পিএইচডি করার পরে, পিএইচডি অন্য জিনিসের উপরে ছিল। বাট এরকমই, এখানে একটা ছোট্ট জায়গা থাকবে, আপনি এখানে দিবেন, এখানে লাইট আপ হবে আর কি। ও আচ্ছা, মানে ওই ক্রেডিট কার্ডের যে ডিভাইসটা ক্রেডিট কার্ডের মতো, সেইটা আপনি যখন সিপিআর দিবেন তখন বুকের উপরে রেখে চাপ দিবেন, মানে ওই যন্ত্রটাই আপনাকে বলে দেবে যে আপনার চাপটা ঠিক হচ্ছে কিনা। না, এখানে একটা কারেকশন আছে, ক্রেডিট কার্ডের মতো না এক্স্যাক্টলি, বাট ক্রেডিট কার্ডের লেয়ারের ভিতরে আপনি ঢুকিয়ে দিবেন। আচ্ছা, ক্রেডিট কার্ডের লেয়ারের ভিতরে যেমন এখানে একটা চিপস আছে, এইরকমই আর একটা চিপস থাকবে যেখানে আপনি চাপ দিবেন এবং ওটা আপনাকে বলবে লাইটের মধ্যে, ক্রেডিট কার্ড কোম্পানির সাথে ইন্টিগ্রেশন করা হবে। সেখান থেকে আপনার ক্যারিয়ার শুরু করলেন। হ্যাঁ, ওইটা আসলে খুব ইন্টারেস্টিং, আকর্ষণীয় একটা কাজ ছিল। সিপিআর যারা দেয় বা ডিফারবুলেটর, যেগুলো বুলেটর যেটা বলে আর কি, ওটা হচ্ছে লর্ডেল নামে একটা কোম্পানি, যেটা আমার পোস্ট ডক্টরাল কাজের অংশ ছিল। তো ওখান থেকে 2008-এ
আমি 2007-এর মেতে আমি গ্র্যাজুয়েশন করি। 2008-এ শুরুতেই আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। 2007-এ অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি পজিশনের জন্য আমার খুব ইন্টারেস্ট ছিল যে ইউনিভার্সিটিতে পড়াবো, আমি রিসার্চ করব এবং আমি সার্ভিস দিব কমিউনিটিকে, যাতে আমার হাত দিয়েই প্রতি বছর অনেক ইঞ্জিনিয়ার বের হয়। তো এটা ছিল আমার স্বপ্ন। ইউনিভার্সিটি প্রফেসরদের 3টা কাজ থাকে, রিসার্চ, টিচিং আর একটা হচ্ছে সার্ভিস। তা আমি 2008-এর ফলে আমি অফার পাই ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামাতে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তো ওই সময়ে আমি চলে যাই আমার প্রথম ফ্যাকাল্টি জব বা ইউনিভার্সিটি প্রফেসরের জব হিসাবে। আমার সাথে আমার ওয়াইফ ছিল, যে তখন অ্যাকাউন্টিংয়ে ব্যাচেলর করছিল, আর আমাদের 15 দিন বয়সী ছেলে ছিল। মানে জাস্ট ইট ওয়াজ টাফ, কিন্তু আমাদেরকে ওই সময় মুভ করতে হয়েছিল আর কি। রিসার্চের উপরে আমার বরাবরই একটা প্যাশন ছিল এবং আমি ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে চাই। কোম্পানিতে গেলে আমাকে রিসার্চ করতে হবে, কিন্তু আমি বাউন্ড থাকবো, তারা যেটা বলবে সেটাই। আমার যে শখ, যেটা আমি বললাম যে আমার হাত দিয়ে ইঞ্জিনিয়ার তৈরি হবে, এটা একটা কথা। 2 নাম্বার হচ্ছে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে চাই, যেটা মানুষের কাজে লাগবে, যেটা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে, যেটা আমাদের এখনকার বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে আরও অনেক দূর। সত্য কথা বলতে কি, নাসা ছাড়াও আমার আরও বড় বড় ফান্ডিং আছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে, যেমন এয়ারফোর্স অফিস অফ সায়েন্টিফিক রিসার্চ। আমরা আসছি ওই জায়গাটাতে, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে আপনি আর কোথায় কোথায় পড়াশোনা করলেন এবং কোন ইউনিভার্সিটিতে? ও নিশ্চয়ই। তারপরে ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামায় আমি 2 বছর ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি জয়েন করি ডেলাওয়্যার স্টেট ইউনিভার্সিটিতে। আমি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছিলাম, বাট এটা আমার কাছে ভালো মনে হয়েছিল। ডেলাওয়্যার স্টেট ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপটিক্যাল সায়েন্স সেন্টার ফর অ্যাপ্লাইড রিসার্চ, ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি, যেখানে আমি এখন পূর্ণাঙ্গ অধ্যাপক বা ফুল প্রফেসর হিসেবে কর্মরত আছি। মানে গবেষণার প্রতি আপনার একটা প্যাশনের কথা বলছেন, এটা কিভাবে তৈরি হলো প্যাশনটা? বাংলাদেশে থাকা অবস্থায় তো গবেষণা করার সুযোগ পাইনি। যখন পিএইচডি শুরু করি কিংবা মাস্টার্সের শেষের দিকে, তখন দেখলাম যে রিসার্চ আসলে খুব ইন্টারেস্টিং, অন্তপক্ষে পিএইচডি। আমরা যা জানি না সেটাই হচ্ছে রিসার্চ। তো অজানাকে আবিষ্কার করা, অজানাকে জানার যে পথ, এটা হচ্ছে গবেষণার মাধ্যমে আসবে। আমি যদি আজ জানতাম যে এই জিনিসটা মানে হয়ে গেছে কিংবা হবেই ফর শিওর, তাহলে তো আমার ল্যাবে গবেষণা করার দরকার নাই। কিংবা আমি যদি মনে করি যে আমি সকালবেলা ল্যাবে ঢুকলাম কিংবা আমার স্টুডেন্ট ঢুকলো, ঢুকার পরে বিকালবেলা একটা ফুল জার্নাল পেপার নিয়ে বের হবে, এটাও সম্ভব না। তো এই যে অধ্যাবসায়, এই যে পরিশ্রম, আমরা প্রফেসর হিসেবে আমরা যখন ফান্ডিং আমেরিকায় যে এই যে ফান্ডিং পাই বিভিন্ন এজেন্সি থেকে, তো আমাদেরকে রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হয়। তো আপনি যে বললেন যে এই যে গবেষণার প্যাশন কিভাবে তৈরি হলো, এটার অর্থ হচ্ছে যে আমরা প্রেডিক্ট করি, আমরা বলি যে আমরা এই 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 জিনিস দিব, এটা না হলে এটা এটা করব। তো আমরা প্রেডিক্ট করি, তারপরে দেখা যায় যে এটার থেকে কিছু ডানে বামে করা লাগে, রেজাল্ট আসছে না কন্টিনিউয়াসলি। এই যে একটা, এটা চ্যালেঞ্জিং জব, এবং এই চ্যালেঞ্জিং জবগুলোকে অতিক্রম করা, এটার মাঝে প্রচণ্ড আনন্দ থাকে। অ্যাট দি এন্ড অফ দি ডে যখন আমি দেখি যে আমি যা আশা করেছিলাম সেরকমই হচ্ছে, যেটা প্রেডিক্ট করেছিলাম সেরকমই হচ্ছে, এটা প্রচুর আনন্দের। আবিষ্কারের নেশা। জি। এবার আপনার গবেষণা সম্পর্কে একটু আমাদেরকে বলেন, যে আপনি কি কি গবেষণাগুলো করছেন, সেগুলোতে আপনি বলেছেন যে মানব সভ্যতার কাজে লাগছে, কিভাবে একটু ব্যাখ্যা করি। আমাদের আসলে ইউনিভার্সিটি জব যে 3টা কম্পোনেন্ট আছে আমেরিকাতে, একটা হচ্ছে টিচিং, আর একটা হচ্ছে রিসার্চ, আর একটা হচ্ছে সার্ভিস। তো টিচিং তো বুঝে নিই, আমাকে কোর্স পড়াতে হবে। আমি বিএসসি লেভেলের পড়াই, পিএইচডি লেভেলের পড়াই কিংবা মাস্টার্স লেভেলের পড়াই। তারপরে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে আমি প্রতি সেমেস্টারে ইউজুয়ালি একটা করে কোর্স পড়াই। আমাদের 2টা লং সেমেস্টার, ফল সেমেস্টার আর স্প্রিং সেমেস্টার, এই 2টাতে আমি একটা 2টা পড়াই বছরের কোর্স। বাকি সময়টুকু আমাদের ফুল টাইম লোড, যেটাকে আমাকে বলতে হবে যে আমি ইউনিভার্সিটি প্রফেসর হিসাবে আমাকে যে বেতন দেয় স্টেট অফ ডেলাওয়্যার, তো এটার অংশ হিসাবে আমাকে 4টা কোর্স পড়ানোর কথা প্রতি সেমেস্টারে, 4টা 8টা, সেখানে আমি পড়াই হচ্ছে 2টা। তো এই 2টা হলে বাকি যে 6টা যে কোর্স আছে, ওই কোর্সগুলো পড়াতে যে সময়ের দরকার হবে, এই সময়টুকু আমি ব্যয় করি রিসার্চে। কারণ আমার অনেকগুলা রিসার্চ ফান্ডিং আছে,
বিভিন্ন এজেন্সি থেকে, আমেরিকান গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি থেকে। আমার স্টুডেন্ট আছে 10 জন আমার ল্যাবে, তার মধ্যে 5 জন পিএইচডি, 2 জন মাস্টার্স, 3 জন বিএসসি লেভেলের। তাদেরকে গাইড করতে হয়, তাদের পিছনে সময় যায়, তো ওই সময়টুকু আমাকে এখানে ব্যয় করতে হয়। এটা কমন প্র্যাকটিস আর কি। যেহেতু আমার রিসার্চ করার জন্য প্যাশন ছিল, আমি প্রপোজাল সাবমিট করলাম যে আমি এই জিনিস করব, আমি এটা ডিসকভার করব। ফান্ডিং এজেন্সি যেমন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স কিংবা ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন কিংবা নাসা, ওদের চাহিদা অনুযায়ী আপনাকে লিখতে হবে ওরা কি চায় এবং আপনি কি দিতে পারবেন। এই দুটো যদি এক সুতায় গাঁথা হয়, তখনই আপনাকে ফান্ডিং দিবে, তখনই আপনাকে পয়সা দিবে। এবং এটার সাকসেস রেট হচ্ছে যে আপনার 100টা গ্র্যান্ড প্রপোজাল যদি সাবমিট হয়, তো ইউজুয়ালি 10টা থেকে 12টা মতো ফান্ডেড হয় আর কি প্রতি বছর। আমি জয়েন করার পরে ডেলওয়ারি স্টেট ইউনিভার্সিটিতে প্রপোজাল সাবমিট করলাম। প্রথমে একটা পেলাম ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে। কিন্তু তার আগে আপনার মানে এরকম অনেক প্রপোজাল লিখে সাবমিট করতে হয়েছে অনেক। হ্যাঁ, আমার তো সব মানে প্রত্যেকটা প্রপোজাল তো আমার ফান্ডেড হবে না, এটা কারোরই হয় না। ইভেন যারা নোবেল প্রাইজ উইনার তাদেরও হয় না কখনো। আচ্ছা, প্রথম কোথা থেকে পেলেন প্রথম গ্রান্টটা? প্রথম গ্র্যান্টটা আমি পেয়েছিলাম ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে। তারপরে আমি দ্বিতীয় গ্র্যান্ট পেয়েছিলাম অফিস অফ নেভাল রিসার্চ থেকে, ইয়াং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড। তারপরে আমি এয়ারফোর্স থেকে পেয়েছি, এয়ারফোর্স অফিস অফ সায়েন্টিফিক রিসার্চ, আমেরিকার এয়ারফোর্স। আমেরিকান এয়ারফোর্স। তারপরে আমি পেয়েছি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে একটা ইকুইপমেন্টের জন্য, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, $6 লাখ দাম। আমাকে আর এরপরে পিছন ফিরে তাকাতে হয়নি। বেশিরভাগ প্রপোজালই যেগুলো আমি লিখেছি অলমোস্ট অনেকগুলোই ফান্ডেড হয়েছে আর কি, মোর দ্যান 80% আই উড সে, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি। এই গবেষণাগুলো একটু সংক্ষেপে আমাদেরকে ব্যাখ্যা করে জানানো যায়? হ্যাঁ, নিশ্চয়ই। আমার প্রাইমারি এক্সপার্টিজ হচ্ছে ম্যাটেরিয়ালস, মানে নতুন উপকরণ যেটা দিয়ে নাইট ভিশন ক্যামেরা, যেটা দিয়ে আমেরিকান সোলজাররা কিংবা অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সি যেমন ধোঁয়ার মধ্যে দেখতে পাবে, রাত্রের মধ্যে দেখতে পাবে, অন্ধকারের মধ্যে দেখতে পাবে, ওটাকে নাইট ভিশন ক্যামেরা বলে। তো নাইট ভিশন ক্যামেরার যে মেইন ইকুইপমেন্ট, মেইন যে সেন্সর, ওই সেন্সরের নিউ ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে আমার প্রাইমারি এক্সপার্টিজ। এই বিষয়ে আমার আমার ছাত্রদের সাথে 4টা মেধাস্বত্ব বা প্যাটেন্ট আছে, আরও 2টা সাবমিশনের প্রস্তুতি চলছে, আরও 2টা প্যাটেন্টের জন্য, এবং এই বিষয়ে আমার পাবলিকেশন আছে। তো আমার প্রাইমারি এক্সপার্টিজ হচ্ছে ওইটা, যে নতুন ম্যাটেরিয়াল ডেভেলপ করা যেটা নাইট ভিশন ক্যামেরা বা ক্যামেরার জন্য ইউজ হবে। এটাই হচ্ছে আমার প্রাইমারি এক্সপার্টিজ। 2019 সালে নাসার মেন্টর অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছেন। নাসার সাথে আপনার যোগসূত্রটা কেমনভাবে হলো এবং সেখানে আপনি কি করছেন? নাসার সাথে আমার এখন পর্যন্ত আমি 3টা ফান্ডিং পেয়েছি। তো প্রথম যেটা ফান্ডিং সেটা হচ্ছে যে $5 মিলিয়ন 5 বছরের জন্য। এটা আমরা আমাদের ইউনিভার্সিটির 6 জন ফ্যাকাল্টি মেম্বার, আরও নাসার ল্যাব আছে যেমন গডার্ড সেন্টার, তারপরে হচ্ছে জেপিএল, জেট প্রপালশন ল্যাব, এরা সবাই মিলায়ে আমরা একটা কলিশন করি। এই কলিশন নিয়ে আমাদের 4টা প্রজেক্ট আমরা প্রপোজ করি যে আমরা আগামী 5 বছরে এই 4টা প্রজেক্টের উপরে কাজ করব। তো আমার প্রজেক্টটা যেটা ছিল সেটা ছিল এই নতুন ধরনের ক্যামেরার মানে ডিজাইন করা, যেটা আপনার নাইট ভিশন ক্যামেরা হিসাবে কিংবা ডিটেক্টর হিসাবে ইউজ হবে। তো ওখান থেকে আমার একটা প্যাটেন্ট, ওই জায়গার থেকে আমার একটা প্যাটেন্ট হয়, ওইটার উপর ডিজাইনের উপরে আমার স্টুডেন্টের সাথে আমার একটা প্যাটেন্ট আছে। আর দ্বিতীয় যেটা প্রজেক্ট ছিল, দ্বিতীয় প্রজেক্টটাও একটা নিউ ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট যেটা নাইট ভিশন ক্যামেরা ইউজ হবে। এটাও নাসা গডার্ড যে সেন্টার আছে, ওই গডার্ড সেন্টারের সাথে, ওটা STTR গ্র্যান্ট, এবং যেটা হচ্ছে যে আমরা একটা নিউ টেকনোলজি ডেভেলপ করব, ওই নিউ টেকনোলজিটা নাসা তাদের জন্য ইউজ করবে। আর রিসেন্ট যেটা গ্র্যান্ট যেটা পেয়েছি গত নভেম্বরে আপনি যে একটা নতুন গ্র্যান্ট পেয়েছেন, নতুন গ্র্যান্ট পেয়েছি, ওটা হচ্ছে 2 বছরের জন্য $3 লাখ। এটার পরিমাণ কম বাট ইম্প্যাক্টফুল আর কি, টাকার পরিমাণ কম, $3 লাখ। তো আমার কোলাবোরেশন হচ্ছে নাসা গডার্ড সেন্টারের একজন সিনিয়র ম্যানেজার, একটা গ্রুপের ম্যানেজার, তার আন্ডারে আরেকজন ভদ্রলোক, উনি সিনিয়র সায়েন্টিস্ট, আর আমার 2জন স্টুডেন্ট থাকবে, একজন পিএইচডি, একজন মাস্টার্স, আর একজন হচ্ছে ব্যাচেলর লেভেলের, আর আমি ওখানে লিড সায়েন্টিস্ট হচ্ছি আমি। আমার সাথে সবাই কাজ করবে। আমরা একটা নতুন ধরনের ফিল্ম
তৈরি করব যে ফিল্মটা হবে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ মানে পরিবাহী এবং অন্যভাবে এটা হবে ট্রান্সপারেন্ট, যেটার মধ্য দিয়ে আলো যেতে পারবে। আলো, ক্যামেরার মধ্যে আলো যাওয়া আপনি জানেন যে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্যামেরার মধ্যে আলো না গেলে আপনি কোনো বস্তুর ছবি তুলতে পারবেন না। কন্ডাক্টিভ হতে হবে, অ্যাট দি সেম টাইম এটা ট্রান্সপারেন্ট হওয়া লাগবে, যেটা এখন অ্যাভেলেবল না। এবং যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা খুব অন্য আগের কাজের থেকে ডিফারেন্ট, এটা ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থ, যেটাকে বলা হয় যে বড় তরঙ্গ দৈর্ঘ্যের মানে সাথে এটা এটা কাজ করবে আর কি, ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থে কাজ করবে। যেমন আমাদের ভিজিবিলিটি কিন্তু খুব কম, আমরা কেবল দিনের বেলাতেই দেখতে পাই, কিছু সার্টেন অংশ দেখতে পাই, যেমন লাল নীল এইগুলো আলো দেখতে পাই। কিন্তু যেগুলো আমরা দেখতে পাই না, যেমন ধরেন এখানে আমার যদি চোখ থাকতো তাহলে আমি দেখতে পেতাম যে এখানে রবির সিগন্যাল আছে, গ্রামীণ ফোনের সিগন্যাল আছে, আরও অনেক সিগন্যাল আছে, রেডিওর সিগন্যাল আছে, এগুলো তো আমরা দেখতে পাই না। তো ওগুলো যদি দেখতে পেতাম তাহলে আমাদের জন্য আরও সুবিধা হতো, কিন্তু আমরা দেখতে পাই না। তো আমার যেগুলো ক্যামেরা, যেটা নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে যে অদৃশ্য বিষয়গুলোকে দেখতে সাহায্য করবে, যেটা ইনফ্রারেড রিজনে কাজ করে। ওটা হচ্ছে 1000 কি বলে ন্যানোমিটার থেকে আপনার প্রায় 12-15 মাইক্রন ওয়েভলেন্থ পর্যন্ত। মানে বিষয়টা যেটা বোঝা গেল যে একটা ইনফ্রারেড কোটিং বা অ্যান্টি রিফ্লেকশন কোটিং, যেটাতে কোনো আলো রিফ্লেক্ট করে যাবে না, এবং এই কোটিংটা ক্যামেরার উপরে থাকবে, এবং এটা যখন স্পেস এনভায়রনমেন্টে যাবে তখন যে স্পেসের যে ক্যামেরাগুলো, যে ডিটেক্টরগুলো এবং স্পেস ক্রাফটের যে উইন্ডোগুলো, সেগুলো থেকে মানে দেখতে সাহায্য করবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে সাহায্য করবে। হ্যাঁ, অবশ্যই আপনি ঠিকই বলেছেন। আর এর সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে চার্জ বিল্ড আপ। যখন আমরা উপরে স্পেসে যাই, অনেক ধুলাবালি চার্জ বিল্ড আপ হয়। তো এটা যদি কন্ডাক্টিভ না হয়, যদি এটা পরিবাহী না হয়, তাহলেই ওখানে চার্জ বিল্ড আপ হবে। আর যদি পরিবাহী হয় তখন ওখানে আর চার্জ জমা হবে না। আর যখনই চার্জ জমা হবে তখন আপনি দেখতে পাবেন না, ক্যামেরা ছবি তুলতে পারবে না, হেজি হয়ে যাবে। রাইট, এক্স্যাক্টলি। তো এই দুইটা বৈশিষ্ট্য মাথায় রেখেই আমরা একটা ফিল্ম কোটিং আমরা ডেভেলপ করব আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ, যেটা নাসার কাজে লাগবে, আমাদের স্পেস এক্সপ্লোরেশনের জন্য কাজে লাগবে। সায়েন্স এখানে কিছুটা লিমিটেশন আছে, এটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি এই প্রপোজাল দিয়ে। আপনি এর আগে আমাকে বলছিলেন যে এটা নাসা ভবিষ্যৎ 2026 থেকে 2034 সাল পর্যন্ত যে টাইটানে অভিযান চালাবে। টাইটান একটা নতুন গ্রহ, যেটা সাটার্নের মুন হিসেবে বলে। এইটা সম্পর্কে একটু মানে কি কাজে লাগবে এখানে এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং। যে কোনো ধরনের ডিটেক্টর লাগে কি জন্য? ডিটেক্টর লাগে, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মহাকাশে গ্যাসের অস্তিত্ব প্রমাণের জন্য ডিটেক্টরের সিগন্যাল আসা লাগবে। তো সিগন্যাল আসতে গেলে ওই যে উইন্ডো যেটা থাকে, প্রোটেক্টিভ উইন্ডো, ওটাকে প্রোটেক্ট করতে হবে এবং আপনার ট্রান্সপারেন্ট হওয়া লাগবে যদি লাইট সিগন্যাল হয়। আমরা তো এই লাইট দেখতে পাচ্ছি, কিন্তু ইনভিজিবল লাইট যেগুলো ইনফ্রারেড রিজনে, ওগুলো তো আমরা দেখতে পাই না ওই তরঙ্গ দৈর্ঘ্যের। এছাড়াও যেগুলো নাইট ভিশন ক্যামেরা কিংবা অন্য ক্যামেরা আছে, এটাতে কাজে লাগবে। স্পেস ক্রাফট যেটা যাবে উপরের দিকে, ওর উইন্ডো, এই সমস্ত সব কিছুতেই আরও যেগুলো ইকুইপমেন্ট আছে, সেই সব ইকুইপমেন্টে এই কোটিংটা ইউজ হবে ওয়াইড, কারণ এটার ওয়াইড রেঞ্জ অফ স্পেকট্রাম থাকবে। আর 2 নাম্বার হচ্ছে এটা কন্ডাক্টিভ হবে। আমি বরং একটু বাংলাদেশে একটু ফিরে আসি। আপনি যখন আমেরিকাতে এই বিশাল কাজগুলো করছেন, তখন তো আপনি নিশ্চয়ই মাঝে মাঝে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের গবেষণার বিষয়গুলো আপনার মাথায় থাকে নিশ্চয়ই। তো তখন আপনার কি মনে হয়, বাংলাদেশের গবেষণা পরিস্থিতিটা আপনি কেমন খেয়াল করেন? আমরা আসলে অনেক এগিয়ে গেছি গবেষণায়, টু টেল ইউ দি ট্রুথ। আমরা যখন এখানে ছিলাম তখন আমাদের স্যাররা, আমাদের প্রফেসররা, আমাদের তেমন কোনো রিসার্চ করার সুযোগ ছিল না। এখন আমি প্রতি বছর বাংলাদেশে কনফারেন্সে মানে জয়েন করি। তো যে জিনিসটা দেখতে পাই, এখানে অনেক পেপার হচ্ছে, অনেক পেপার পাবলিশ হচ্ছে, অনেকে কাজ করছে, টপ জার্নালে আমাদের পাবলিকেশন হচ্ছে। টাকার সীমাবদ্ধতার জন্য, তারপরে প্রফেসরদের ব্যস্ততার জন্য, মেইনলি ব্যস্ততা হচ্ছে যে ওনারা পড়ান বেশি। আমি যেমন বললাম যে আমি একটা করে কোর্স পড়াই পার সেমেস্টার। এখানকার স্যাররা আমার মনে হয় না যে 4টা 5টার নিচে ওনারা কোর্স পড়ান। তো এতগুলো কোর্স যদি ওনাকে পড়াতে হয় প্রতি সপ্তাহে,
প্রতিদিন, তাহলে খুবই ডিফিকাল্ট আর কি। 3 ক্রেডিট আওয়ার হলে 3 দিন পড়াতে হবে একটা কোর্স সপ্তাহে। সময়ের একটা স্বল্পতা, 2 নাম্বার হচ্ছে টাকার একটা স্বল্পতা। যদিও গভর্নমেন্ট অনেক টাকা দিচ্ছেন, আমি বললাম যে আই এম কোয়াইট ইমপ্রেসড যে এখন যে টাকা পয়সা পাচ্ছে, গ্র্যান্ট দিচ্ছে সবাইকে কাজ করার জন্য। আমাদের কাজগুলো মেইনলি এখন হচ্ছে থিওরিটিক্যাল, সব কিছু সিমুলেশন বেসড। এটাকে এক্সপেরিমেন্টাল বেসড হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার মতামত কিভাবে আমরা এগিয়ে যাব এর পরবর্তী স্টেপে, এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট স্পন্সরশিপ। বাট আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যেগুলো কোম্পানি আছে, এখন অনেক কোম্পানি আছে দেশে, অনেক কিছুই তৈরি হচ্ছে, ছোটোখাটো ইলেকট্রনিক্স থেকে মানে পোর্টেবল ইলেকট্রনিক্স থেকে কনজিউমার লেভেলের সব কিছুই, রাইস কুকার থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের দেশেই তৈরি হচ্ছে, অনেক কোম্পানি এগিয়ে এসছে। মানে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের গবেষণাটা আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশের গবেষণাটা আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটার জন্য আমাদের প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তাদের একটা বড় অবদান থাকা উচিত বলে আমি মনে করি। কোম্পানিগুলো যেটা করতে পারে, যেটা আমরা ওখানে করি, সেটা হচ্ছে যে তারাও গভর্নমেন্টের পাশাপাশি প্যারালালি তাদের যেগুলো নিউ টেকনোলজি ডেভেলপ হবে তাদের ল্যাবের মধ্যে সেটা না রেখে ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে প্রপোজাল যে কিভাবে কাজ করবে, তাদের প্রবলেমটা বলতে হবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, যে রাইস কুকার আছে, এখন রাইস কুকারে অনেকে কিনতে চায় না, বলে যে কমপ্লেইন করে যে এটাতে অনেক বিল আসে। একজন আমাকে বললো, আমি জানি না সত্য মিথ্যা, তো বিল আসলে ওটাকে কিভাবে আরও বিলটা কমানো যায়, ওটার পাওয়ার কনসামশন কিভাবে কমানো যায়, আমাদের প্রফেসররা আছেন এখানে, বিভিন্ন অ্যানাউন্সমেন্টের মাধ্যমে করা যেতে পারে যে এখানে এই এই বিষয়ের উপর যারা কাজ করে সেই প্রফেসরদের সাথে ফান্ডিং দেওয়া, ওনাদেরকে এর সাথে স্টুডেন্ট থাকবে যে প্রফেসর আন্ডারে কাজ করবে, তো তাদের ল্যাবের মধ্যে এটা থাকছে না, চুক্তি করে এইভাবে করা যেতে পারে যে এক্সপার্টিজ অনুযায়ী ইউনিভার্সিটিতে টেকনোলজি ডেভেলপ হবে, টেকনোলজি ডেভেলপমেন্টের পরে তারা ডেলিভারি দিবে, যেটা আমেরিকায় হয় সবসময়। এটা করলে উভয় পক্ষরই অনেকটা উইন উইন সিচুয়েশন। আমার যে ছেলেটা কাজ করবে সে ছেলেটা এগিয়ে যাবে, তার একটা এক্সপিরিয়েন্স হবে, সে ওই ফিল্ডেই তার ইন্টারেস্ট গ্রো করবে এবং সে পরবর্তীতে অবদান রাখবে। আমাদের দেশের যে প্রযুক্তি যেটা, এটা আরও এগিয়ে যাবে, এটা টেকসই হবে। পরবর্তীতে দেখা যাবে যে অন্য কোনো শর্ট কামিংস আসছে, এইগুলা এইভাবেই সমাধান করা যায় নিজেদের ল্যাবে না করে ইউনিভার্সিটিতে যে যিনি এই বিষয়ের উপর এক্সপার্ট তাদেরকে দিলে সবাই উপকৃত হবে আর কি, দেশ উপকৃত হবে। বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষায় গবেষণায় রত শিক্ষার্থীদের জন্য আপনার কি উপদেশ রয়েছে? আমার উপদেশ হচ্ছে যে আমার নিজের কথা দিয়ে আপনি শুরু করেছিলেন যে আমি গ্রামে ছিলাম, আমি স্যান্ডেল না পরেই গেছি। তো আমি যখন ফ্যাকাল্টি মেন্টর অফ দ্য ইয়ার নাসা 2019 অ্যাটলান্টা সিটিতে, জর্জিয়া অঙ্গরাজ্যে আমাকে যখন করা হলো, তো আমাকে কিছু বলার জন্য বলা হলো। তো আমি তো প্রস্তুত ছিলাম না, আমি কখনো কোনো কিছু লিখেও নিয়ে যাই না, এটা আমার বদভ্যাস বলতে পারেন। ইনস্ট্যান্টলি যা কিছু আসে আমি ওভাবেই বলার চেষ্টা করি। মঞ্চে টঞ্চে আমার বক্তৃতা দেওয়ারও অভিজ্ঞতা নাই তেমন। তো যাই হোক, আমি এই কথাটাই বললাম যে আমি এমন একজন ব্যক্তি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং আমার ছোটবেলার একটা ঘটনা বলি। তো আমি দেখি যে আমার বলার পরে মানুষের আর হাততালি থামে না। মানে আপনি যে খালি পায়ে স্কুলে যেতেন, এটা আমেরিকার একটা বিশাল অনুষ্ঠানে আপনি বললেন। হ্যাঁ, এটা বললাম। আচ্ছা, এবং দেখি যে মানুষের হাততালি থামে না। তো যাই হোক, এটা একটা স্মরণীয় ঘটনা আর কি। না নিঃসন্দেহে এটা হ্যাঁ, তো একটা স্মরণীয় ঘটনা। এই কথাটা আবারও টানছি এই কারণের জন্য যে আমি উঠে এসেছি গ্রামের এক স্কুল থেকে, তারপরে শহরের এবং তৎকালীন সময় এবং এখনও অন্যতম ভালো স্কুল রাজশাহী কলেজিয়েট স্কুল, দেশ সেরা রাজশাহী কলেজ, সরকারি কলেজ, সেখানে পড়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন ছিলাম, খুলনা বিআইটিতে গেছি, তারপরে টপ ইউনিভার্সিটিতে পড়েছি। এখন আমি রিসার্চ করি, আমেরিকান ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের অনেকগুলো ফান্ডিং আছে, নাসার ফান্ডিং আছে, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ফান্ডিং আছে, আমার ল্যাবে স্টুডেন্ট কাজ করে। সবার জন্য উপদেশ হচ্ছে যে পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম করতে হবে। আর যারা তোমরা আছো আন্ডার গ্র্যাজুয়েট করছো, বিএসসি লেভেল করছো, তাদের উপদেশ হচ্ছে যে প্রথম বছর থেকেই তোমরা তোমাদের মেন্টর ঠিক করে তোমাদের যে বিষয়ে আগ্রহ, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার যদি ম্যাটেরিয়ালসে আগ্রহ হয়, ইলেকট্রনিক্সে আগ্রহ হয়, প্রথম বছর থেকেই তোমরা রিসার্চ করা শুরু করো।
সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত ওয়েট করার প্রয়োজন নাই। আমাদের সময় ফোর্থ ইয়ারে রিসার্চ করা হতো, একটা প্রজেক্ট করা লাগতো ছোটোখাটো। এখন তো মনে হয় এটা একটু বড় হয়, কিন্তু প্রথম বছর থেকেই যদি তোমার মেন্টর ঠিক করে কোনো স্যার যদি পাও, তাহলে এখান থেকে শুরু করো। এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পাবলিকেশন আসবে, দেশের জন্য লাভ হবে, তোমার জন্য লাভ হবে, স্যারের জন্য লাভ হবে। এটা হচ্ছে আমার উপদেশ, যে প্রথম থেকেই তোমরা রিসার্চ করা শুরু করো, যেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে আপনার অনেকটা সময় দেওয়ার জন্য। অধ্যাপক মুক্তি রানা রাজশাহীর সন্তান। তিনি আমেরিকার দেলাওয়ার স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। তিনি বড় হয়েছেন রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে। তার বাবা মোহাম্মদ আবুল কাশেম। আবুল কাশেম তিনি সরকারের একজন কর্মকর্তা ছিলেন হিসাব বিভাগের, এবং তিনি বিভিন্ন জেলায় যখন চাকরি করেছেন, নাটোরে ছিলেন আপনি যখন চাঁপাইনবাবগঞ্জে ছিলেন, তারপরে রাজশাহীতে উনি যখন চলে আসেন তখন আপনারা রাজশাহীতে শিফট করেন। এটা কত সালে? 1980 দশকের পুরোভাগে। তো তারপরে তিনি নিজেকে অনেক উচ্চতায় উঠিয়ে নিয়েছেন এবং আমাদের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আমি নিজে তো আপনার কথা শুনে অনেকটাই অনুপ্রেরণা, যে আপনি যে বলছিলেন এর আগে যে প্রথমে সেট আপ এ গোল, তারপরে ওয়ার্ক হার্ড, দেন স্টিক টু দ্য গোল অ্যান্ড ওয়ার্ক হার্ড, এভাবে এগিয়ে যেতে হবে। তো এইটা অনেক অনুপ্রেরণার। আমার ধারণা যে বাংলাদেশের যারা শিক্ষার্থী রয়েছেন, তরুণ গবেষক রয়েছেন, তারা স্যারের এই কাহিনী থেকে অনেক শিক্ষা লাভ করতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার, আপনার আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনিও অনেক সময় ব্যয় করেছেন। আসলে এই জায়গায় যেখানে বসে আছি, অনেক অনেক এসেছি, কারণ এটা মাদ্রাসার এখানে আমাদের কলেজ স্কুল আছে। এই কলেজ দরগাপাড়া মসজিদ একটু কাছাকাছি, পদ্মার পাড়েই আমরা ছিলাম। আমার আব্বার কোয়ার্টার ছিল বড়কুঠি পাড়ায়। আমার আব্বা রাজশাহী ইউনিভার্সিটির 3rd ব্যাচ ছিলেন। গল্প করতেন যে ওনাদের মাদ্রাসায় ক্লাস হতো, মানে ইউনিভার্সিটির রাজশাহী কলেজে ক্লাস হতো, তখন তো আর বিল্ডিং ছিল না। অনেক দিন পরে এখানে আসলাম, আমার খুবই ভালো লাগছে। খালেদ মাসুল পাইলট আমাদের 1 বছরের জুনিয়র ছিল, ভালো রেস্টুরেন্ট করেছে। যাই হোক, আপনাকে অশেষ ধন্যবাদ। ইয়াংস্টার, তোমাদের জন্য একটাই কথা, এগেন সেট আপ এ গোল, ওয়ার্ক হার্ড, স্টিক টু ইয়োর প্ল্যান, অ্যান্ড ইউ উইল বি সাকসিডেড, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।